হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে অ্যাপ্রোচ অফ এ পেশেন্ট উইথ হাইপোগ্লাইসেমিয়া। তো এই টপিকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটি আজকে আমরা মূলত ডেভিডসন থেকে পড়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা একটা হাইপোগ্লাইসেমিয়ার পেশেন্টকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, হ্যাঁ, এবং এই পেশেন্টের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ কী হবে এবং কি কি কারণে একটা একজন ব্যক্তির হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করতে পারে এবং আমরা কি কি ইনভেস্টিগেশন করে কজ সর্ট আউট করব, সেই সবগুলো বিষয় আমরা এখানে আলোচনা করব ইনশাল্লাহ। সো প্রথমে যদি আমরা আসলে জানতে চাই যে আসলে হোয়াট ইজ হাইপোগ্লাইসিমিয়া। তো হাইপোগ্লাইসিমিয়া বলতে মূলত আমরা বুঝি যদি কারো ব্লাড গ্লুকোজ লেভেলটা যদি লেস দেন 3.5 মিলিমোল পার লিটার হয়, তখন সেই কন্ডিশনটাকে আমরা ক্লাসিফাইড করি বা বলে থাকি যে ইট ইজ এ হাইপোগ্লাইসেমিক কন্ডিশন। ঠিক আছে। সো এখন এই হাইপোগ্লাইসেমিক কন্ডিশনের একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, তখন আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্লিনিক্যাল ফিচার্সগুলো সর্ট আউট করতে হবে, যে কি কি ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে পেশেন্টটা আমাদের কাছে আসলো এবং এই যে ক্লিনিক্যাল ফিচারগুলো নিয়ে আসলো সেই ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখে আমাদেরকে একটা প্রাথমিক ধারণা তৈরি করতে হবে মনের মধ্যে যে একটা পেশেন্টটা মেবি হাইপোগ্লাইসেমিক। সো এই যে ক্লিনিক্যাল ফিচার্সগুলো আমরা যদি ইজিলি মনে রাখতে চাই, তাহলে আমাদেরকে আসলে জানতে হবে যে হাইপোগ্লাইসেমিক কন্ডিশন যখন আমাদের বডিতে ডেভেলপড করে, তখন আমাদের বডির ফিজিওলজিক্যাল কী চেঞ্জ হয়। আমরা যদি এই বিষয়গুলো জানি, তাহলে হাইপোগ্লাইসেমিক পেশেন্টগুলো কী কী ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে সেগুলো কিন্তু আমরা ইজিলি বলতে পারবো। সো আমরা যদি আসলে প্রথমেই জানার চেষ্টা করি যে কি হয় আমাদের হাইপোগ্লাইসেমিয়া যদি হয়, তাহলে আমাদের ফিজিওলজিক্যাল চেঞ্জ কী হয় বডিতে। তো যখনই হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপড করে, তখন প্রথম যে ফিজিওলজিক্যাল চেঞ্জটা হয় সেটা হচ্ছে আমাদের পেনক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশনটা কমে যায়। এটা খুবই সহজ বিষয়, আমরা সবাই জানি যে হাইপোগ্লাইসেমিয়া যদি ডেভেলপ করে কারো, তাহলে ইনসুলিনটা কী হয়, পেনক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজটা কমে যায়। এখন ইনসুলিনের ফাংশন হচ্ছে আমাদের বডি টিস্যুতে গ্লুকোজকে আপটেক করা। হ্যাঁ, এখন যদি ইনসুলিন না থাকে কোনো কারণে, তাহলে কিন্তু আমাদের বডি টিস্যুগুলো পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ কী করতে পারবে না, আপটেক করতে পারবে না। সো যেহেতু হাইপোগ্লাইসেমিয়াতে ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে বা ইনসুলিন থাকে না, তো তখন একটা পেশেন্ট ইনিশিয়ালি একটা হাইপোগ্লাইসেমিক পেশেন্ট আমাদের কাছে যে ফিচার্সগুলো প্রেজেন্ট করবে সেটা হচ্ছে উইকনেস, টায়ার্ডনেস অ্যান্ড ল্যাথার্জি। ঠিক আছে। ডিউ টু ইনসুলিন ডিক্রিজ ইনসুলিন লেভেল, হ্যাঁ, glucose uptake of the body tissue will be hampered or reduced. That leads to for weakness, tiredness and lethargy. তারপর একটা হাইপোগ্লাইসেমিক পেশেন্ট যখন কিনা ব্লাড গ্লুকোজ লেভেল লেস দেন 3.5 মিলিমোল পার লিটার, এটা মানে বোঝাচ্ছে যে তার ব্লাডে গ্লুকোজ লেভেল এতটাই কম যে এই গ্লুকোজ দিয়ে তার নার্ভাস টিস্যু বা ব্রেন টিস্যুতে কন্টিনিউয়াস গ্লুকোজ সাপ্লাই করা সম্ভব না। হ্যাঁ, তার মানে আমাদের যে ব্রেন টিস্যু বা নিউরোনাল টিস্যু, সেই নিউরোনাল টিস্যুতে কিন্তু হাইপোগ্লাইসেমিক পেশেন্টের কী হয়, কন্টিনিউয়াসলি একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ গ্লুকোজ সাপ্লাই হয় না। যেহেতু এখানে নিউরনে কন্টিনিউয়াস গ্লুকোজ সাপ্লাই হচ্ছে না, সেজন্য এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে নিউক্রোগ্লাইকোপেনিয়া। তো বিষয়টা আসলে খুবই ইজি বা সিম্পল থিংস যে একটা পেশেন্টের বা একজন লোকের যখন নিউরোনাল সেলগুলোতে তার যখন র প্রোডাক্ট বা ফুয়েল, মেটাবলিক ফুয়েলটা যদি না যায়, তাহলে নিউরোনাল বা নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন ডেভেলপ করে, তাই না? সো হাইপোগ্লাইসেমিয়াতে কিন্তু সেম নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে। কী কী নিউরোলজিক্যাল ফিচার্স নিয়ে আসতে পারে সেটা হচ্ছে ইনিশিয়ালি পেশেন্ট কী হবে, ইরিটেবল হবে এবং অ্যাঙ্গার হবে। দেন হচ্ছে লস অফ কনসেন্ট্রেশন, হ্যাঁ,
মানে ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, মানে ওই ব্যক্তি কোনো কাজে কনসেন্ট্রেশন করতে পারবে না, তার মধ্যে একটা ড্রাউজিনেস কাজ করবে এবং লাস্ট অফ অল সে কনফিউজ থাকবে। তো যখন একটা হাইপোগ্লাইসেমিক পেশেন্ট হসপিটালাইজড হয়, আমরা যখন একটা হাইপোগ্লাইসেমিক পেশেন্টকে রিসিভ করি, আমরা মূলত তার নিউরোলজিক্যাল ফিচার্সগুলো দেখে আমরা সাসপেক্ট করি যে পেশেন্ট মে বি ইন হাইপোগ্লাইসিমিয়া। সো এর মধ্যে আমরা মেইনলি দেখি হচ্ছে ড্রাউজিনেস এবং কনফিউশনস, ঠিক আছে। তো 3 নাম্বার যে ফিজিওলজিক্যাল চেঞ্জটা হাইপোগ্লাইসিমিয়াতে ঘটে সেটা হচ্ছে যখন হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে তখন আমাদের বডিতে অটোনমিক যে নার্ভাস সিস্টেম, সে অটোনমিক নার্ভাস সিস্টেমটা কী হয়, অ্যাক্টিভেটেড হয়ে যায়। কেন অ্যাক্টিভেটেড হয়ে যায়? কারণ হচ্ছে ইন হাইপোগ্লাইসিমিয়া আমাদের বডিতে ক্যাটেকোলামাইন রিলিজ বেড়ে যায়, গ্রোথ হরমোন রিলিজ বেড়ে যায় এবং কর্টিসল হরমোন রিলিজ বেড়ে যায়। তো এই ক্যাটেকোলামাইনটা যখন বেশি পরিমাণ রিলিজ হয় তখন আমাদের মানে হাইপোগ্লাইসেমিক পেশেন্টের বডিতে কিছু অটোনমিক ম্যানিফেস্টেশন দেখা যায়। কি অটোনমিক ম্যানিফেস্টেশন? সেটা হচ্ছে ওই হাইপোগ্লাইসেমিক পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে সোয়েটিংয়ের ফিচার্স নিয়ে, ট্রেমরের ফিচার্স নিয়েও সে প্রেজেন্ট করতে পারে এবং পেলপিটেশনের ফিচার্স নিয়েও সে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে এবং তার মাঝে অ্যাংজাইটিও কাজ করতে পারে। এবং এই যে সুইটিং, ট্রেমর, পেলপিটেশন, এই সবগুলো কাজই হচ্ছে ডিউ টু এক্সেস ক্যাটেকোলামাইন হরমোন রিলিজ। আমরা জানি ক্যাটেকোলামাইন কী করে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে অগমেন্টেশন করে। তো যখনই হচ্ছে ক্যাটেকোলামাইন রিলিজটা বেড়ে যায় তখন হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাও বেড়ে যায়। তো এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাওয়ার কারণে সোয়েটিং, ট্রেমর, পেলপিটেশন এগুলো ডেভেলপ করে। তাহলে আমরা যদি এই 3টা ফিজিওলজিক্যাল চেঞ্জ যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু একটা হাইপোগ্লাইসেমিক পেশেন্ট আমাদের কাছে কী কী ফিচার্স নিয়ে আসবে সেটাও কিন্তু আমরা মনে রাখতে পারবো। তো যখনই একটা হাইপোগ্লাইসেমিক পেশেন্ট আমাদের কাছে এই হাইপোগ্লাইসেমিক ফিচারগুলো নিয়ে আসবে তখন আমরা ডায়াগনোসিস করলাম যে পেশেন্ট মে ইন হাইপোগ্লাইসেমিয়া। সো এখন নেক্সট যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো একটা হাইপোগ্লাইসেমিক পেশেন্টকে আমরা যদি ম্যানেজ করতে চাই তাহলে আমাদেরকে প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে ইজ দ্য পেশেন্ট এবল টু সোয়ালো অর নট। মানে হচ্ছে যে হাইপোগ্লাইসেমিক যে পেশেন্টটা আমাদের কাছে আসলো সেই পেশেন্টটা কি সোয়ালো করতে পারবে নাকি পারবে না। পেশেন্টটা যদি সোয়ালো করতে পারে তখন আমাদের ম্যানেজমেন্ট প্রোটোকল হবে আমরা ওই পেশেন্টকে কী করব, 10 থেকে 15 গ্রাম গ্লুকোজ আমরা তাকে খেতে দিব ওরাল ফরম্যাটে, হয়তো বা ড্রিঙ্কস আকারে দিতে পারি অথবা ট্যাবলেট ফরম্যাটে দিতে পারি অথবা কনফেকশনারি ফরম্যাটে আমরা পেশেন্টকে দিতে পারি। তো আফটার গিভিং 10 to 15 গ্রাম গ্লুকোজ আমরা পেশেন্টকে বলবো যে আপনি নাস্তা করে আসেন। আমরা তাকে অ্যালাউ করব একটা স্ন্যাক্স নেওয়ার জন্য যেটার মধ্যে কিনা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কন্টেনিং ফুডস থাকবে, ঠিক আছে। এখন যদি পেশেন্টটা আনএবল টু সোয়ালো হয়, মানে সেই পেশেন্টটা আনকনশিয়াস অথবা সে খুবই লেথার্জি যে সে সোয়ালো করতে পারছে না, তখন আমরা যে কাজটা প্রথম করব সেটা হচ্ছে আমরা ওই পেশেন্টটাকে আইবি রুটে, ইন্ট্রাভেনাস রুটে আমরা 75 ml ডেক্সট্রোজ দিব, 20% ডেক্সট্রোজ সলিউশন আমরা পেশেন্টকে ইন্ট্রাভেনাস রুটে দিয়ে দিব। এখন 20% ডেক্সট্রোজ সলিউশনটা যদি আমাদের হাতে ওই মুহূর্তে অ্যাভেলেবল না থাকে তাহলে আমরা ইন্ট্রামাসকুলারলি তাকে 1 মিলিগ্রাম গ্লুকাগন ইনজেকশন দিয়ে দিতে পারি, সেটাও ওই পেশেন্টকে অনেক হেল্প করবে। কিন্তু আমাদের কাছে যদি গ্লুকাগনও না থাকে তখন আমরা ওই পেশেন্টকে এনজি টিউবের মাধ্যমে আমরা গ্লুকোজ সলিউশন দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ যেটা দরকার হবে সেটা ওই পেশেন্টের স্টমাক থেকে অ্যাবজর্ব হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে যদি এই সিস্টেমটাও না থাকে, এই ফেসিলিটিও না থাকে যে আমরা এনজি টিউবের মধ্যে গ্লুকোজ সলিউশন দিতে পারতেছি না, তখন আমরা কী করব, আমরা গ্লুকোজ কন্টেনিং ফুড যেমন হচ্ছে জেল, জ্যাম, হানি, এগুলো হচ্ছে আমরা বাক্কাল মিউকাসেতে অ্যাপ্লাই করতে পারি। তো যদি আমরা এটাও অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু আমরা ভালো রেসপন্স আমরা পেতে পারি, ঠিক আছে। তো এখন আমরা জানলাম যে কীভাবে হাইপোগ্লাইসেমিক পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্সগুলো আমরা সর্ট আউট করবো এবং কীভাবে আমরা ম্যানেজ করবো সেটাও কিন্তু আমরা জানলাম। বাট আমাদের অ্যাপ্রোচের মধ্যে আমাদের শুধু ট্রিটমেন্ট করে ফেললেই হলো না, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট আর দ্য কজ অফ হাইপোগ্লাইসেমিয়া, মানে এই পেশেন্টটা আমাদের কাছে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসছে কি কারণ হতে পারে হাইপোগ্লাইসেমিয়া, সেই বিষয়টাকেও আমাদেরকে সর্ট আউট করতে হবে।
সো এই বিষয়টা যদি আমরা সর্ট আউট করতে চাই তাহলে আমাদেরকে দুইটা হেডিংসে আমাদেরকে পেশেন্টটাকে সর্ট আউট করতে হবে। হ্যাঁ, যে একটা হাইপোগ্লাইসেমিক পেশেন্ট যখন আসবে তখন আমরা কনসিডার করবো ফার্স্ট যে পেশেন্টটা কি আসলে ডায়াবেটিক পেশেন্ট নাকি নন ডায়াবেটিক পেশেন্ট। ঠিক আছে, যদি পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট হয়, তার যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, তাহলে আমরা চিন্তা করব যে ইট মে বি ডিউ টু মিসড মিল অর ডিলেড মিল, মানে হচ্ছে ওই পেশেন্টটা মনে হয় কোনো একবেলা খাবার খায় না, অথবা দেরিতে খাবার খেয়েছে, অথবা আনইউজুয়াল এক্সারসাইজ অথবা ভিগোরাস এক্সারসাইজ করেছে হইতে পারে, অথবা সে তার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য সে যে ড্রাগসগুলো খাওয়ার কথা ছিল বা নেয়ার কথা ছিল সে ড্রাগসগুলো সে এক্সেস অ্যামাউন্টে নিয়ে গেছে, অথবা মেবি অ্যালকোহল টক্সিসিটি আছে পেশেন্টের মধ্যে, অথবা ম্যালঅ্যাবজর্পশন অথবা লিপু হাইপারট্রফি। তো এই যে অ্যালকোহল টক্সিসিটি, ম্যালঅ্যাবজর্পশন, লিপু হাইপারট্রফি, এগুলো হচ্ছে খুবই বটম লেভেলে আমরা চিন্তা করব। আমরা মেনলি চিন্তা করব হচ্ছে কি মিসড অর ডিলেড মিল, আনইউজুয়াল এক্সারসাইজ, অথবা এক্সেস ড্রাগস অর ইনসুলিন মেবি সে নিয়েছে, সেজন্য হয়তোবা সে হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে গেছে। কিন্তু পেশেন্ট যদি মানে নন ডায়াবেটিক হয় তখন আমাদের অনেক কিছু চিন্তা করা লাগবে। হ্যাঁ, যদি একটা পেশেন্ট হাইপোগ্লাইসেমিক থাকে, হাইপোগ্লাইসেমিক একটা পেশেন্ট আসে যার কিনা কোনো ডায়াবেটিস নাই, তো সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে পেশেন্টের হাইপোগ্লাইসেমিক সিমটমগুলো বিদ্যমান, এবং তার যদি আমরা আরবিএস দেখি যে যদি আমরা 3.5 মিলিমোল পার লিটারে কম পাই তাহলে কিন্তু আমরা হাইপোগ্লাইসেমিয়া আমরা সাসপেক্ট করে কী করব, আমরা তাকে ওই যে ম্যানেজ করার পর আমরা দেখব যে তার সাইন সিমটমগুলো রিজলভ হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা, ইমপ্রুভ করতেছে কিনা। যদি পেশেন্টের সাইন সিমটমগুলো ইমপ্রুভ না করে তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টের মেবি সেরেব্রাল ইডেমা হয়েছে, অথবা সেরেব্রাল হ্যামোরেজ অথবা অ্যালকোহল টক্সিসিটি। সেরেব্রাল ইডেমা, সেরেব্রাল হ্যামোরেজ অথবা অ্যালকোহল টক্সিসিটি হইতে পারে। বাট আমরা যদি গ্লুকোজ দেওয়ার পর বা ম্যানেজ করার পর যদি তার ক্লিনিক্যাল ফিচার্সগুলো যদি তার ইমপ্রুভ করে তাহলে আমরা এই কন্ডিশনটাকে আমরা মানে ক্লাসিফাইড করব এজ এ স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসিমিয়া। এখন এই স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসিমিয়া কেন হয় সেই বিষয়টা জানার জন্য আমাদের ডেভিডসনে যে কথাটা বলা হয়েছে যে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসিমিয়ার ডায়াগনোসিস করার জন্য আমরা কি করব, আমরা ওই পেশেন্টকে প্রলং ফাস্টিংয়ে রাখবো। এটা ডেভিডসনে এভাবে বলা হয়েছে যে 72 আওয়ার্স পর্যন্ত আমরা পেশেন্টকে কী করবো, প্রলং ফাস্টিং কন্ডিশনে রাখবো। তো প্রলং ফাস্টিং কন্ডিশনে যখন আমরা পেশেন্টটাকে রাখবো তখন একটা সময় তার হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করবে এবং তার সাইন সিমটমও কিন্তু কী করবে, প্রেজেন্ট করবে আমাদের কাছে। তো যখন হচ্ছে সে হাইপোগ্লাইসিমিয়ার সাইন সিমটমগুলো আমাদের কাছে প্রেজেন্ট করবে তখন আমরা তার কাছ থেকে ব্লাড নিয়ে আমরা তার ইনসুলিন এবং সিপেপটাইড লেভেলটা আমরা অ্যানালাইসিস করব। এখন আমরা জানি যে একটা হেলদি পার্সনের ক্ষেত্রে পার্সনের ব্লাডে ইনসুলিন এবং সিপেপটাইডের লেভেলটা কি থাকে, ইকুয়াল থাকে। হ্যাঁ, ইকুয়াল লেভেল অফ ইনসুলিন এবং সিপেপটাইড থাকে। এখন আমরা যদি টেস্ট করে দেখতে পাই যে ওই পেশেন্টের ইনসুলিনও বেড়ে গেছে, সিপেপটাইডও বেড়ে গেছে, তাহলে আমরা চিন্তা করব যে ওই পেশেন্টের মেবি ইনসুলিন সিক্রেটিং কোনো টিউমার হয়েছে, ঠিক আছে, অথবা বিটা সেলে কি হয়েছে, হাইপার সিক্রেশন হচ্ছে কোনো কারণে। তো আমরা সেক্ষেত্রে কনসিডার করব মেবি ইনসুলিন সিক্রেটিং টিউমার বা ইনসুলিনোমা হয়েছে, অথবা ইনসুলিন সিক্রেশন বেড়ে গেছে কোনো কারণে যেটাকে আমরা হাইপার ইনসুলিনিজম বলতে পারি, অথবা ইনসুলিন রিলিজ করে এরকম ড্রাগ সে বেশি খাচ্ছে, যেমন সালফোনাইল ইউরিয়া টক্সিসিটি ডেভেলপ করেছে, ঠিক আছে, এগুলো হতে পারে। আবার যদি আমরা যদি টেস্ট করে পাই যে ইনসুলিনটা কমে গেছে সাথে সিপেপটাইডও কমে গেছে, তখন আমরা চিন্তা করব যে ABCD, হ্যাঁ, ABCD মানে কি, A ফর অ্যালকোহল টক্সিক, A ফর অ্যাড্রেনোকর্টিকয়েড ফেইলর, B ফর ইনবর্ন ইরর অফ মেটাবলিজম, C ফর ক্রিটিক্যাল ইলনেস কী কী হতে পারে, যেমন হ্যাপাটিক ফেইলর, রেনাল ফেইলর, সেপসিস, ম্যালেরিয়া, এগুলো হতে পারে। এগুলোতেও পেশেন্ট হাইপোগ্লাইসিমিয়াতে চলে যেতে পারে ইজিলি। অথবা D ফর ড্রাগস, কিছু ড্রাগস আছে সেই ড্রাগসগুলো মেবি সে খাচ্ছে, যেমন হচ্ছে স্যালিসাইলেটস, কুইনিন এবং প্যান্টামিডিন, ঠিক আছে, এগুলো আমরা কনসিডার করব। আবার আমরা যদি ব্লাড টেস্ট করে দেখতে পাই যে না ওই পেশেন্টের কি ইনসুলিন লেভেলটা ইনক্রিজ করেছে বাট
সি পেপটাইডটা ইনক্রিজ করে না, ডিক্রিজ। সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে মেবি ওই পেশেন্ট এক্সোজেনাসলি ইনসুলিন নিচ্ছে, কারণ আমরা জানি যে ইনসুলিন এবং সি পেপটাইড কিন্তু নর্মাল পেশেন্টে হয় একই সাথে বাড়ে অথবা একই সাথে কমে, ঠিক আছে? ইনসুলিন বাড়লে সি পেপটাইডও বাড়বে, ইনসুলিন কমলে সি পেপটাইডও কমে। যেহেতু এখানে সি পেপটাইড কমে গেছে বাট ইনসুলিন বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো যে পেশেন্ট মেবি বাইরে থেকে ইনসুলিন নিচ্ছে, এবং এই কন্ডিশনটাকে আমরা বলি যে ফ্যাকটেশিয়াস হাইপোগ্লাইসিমিয়া, হয়তো বা ইন্টেনশনালি পেশেন্ট হাইপোগ্লাইসিমিক হয়ে গেছে ডিউ টু কি ইনসুলিন নিচ্ছে বাইরে থেকে, তাই না? এই বিষয়টা আমরা চিন্তা করতে পারি। এক্ষেত্রে কিন্তু মেডিকেল লিগাল একটা ইম্পর্টেন্স আছে, হ্যাঁ। তো এই বিষয়গুলো আমরা চিন্তা করব। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য আর একটা টপিক পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।